নমস্কার। গল্প গেলা গোগ্রাসে ইউটিউব চ্যানেলে বাংলা ছোট গল্প প্রিয় সকলকে স্বাগত। এই চ্যানেলে আমি আপনাদের প্রতিদিন নানা স্বাদের পুরনো এবং নতুন লেখকদের বাংলা ছোট গল্প পড়ে শোনাব। শুরু করছি আজকের গল্প পাঠ। শুধু দর্শক শ্রোতা, এর আগের ভিডিওতে আমি আপনাদের শুনিয়েছিলাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দেনা পাওনার প্রথম অংশ। আজ আপনাদের শোনাব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই দেনা পাওনা গল্পের দ্বিতীয় অংশ তথা শেষ অংশ। শুধু দর্শক শ্রোতা, দয়া করে জানাতে ভুলবেন না আমাদের এই প্রচেষ্টা আপনাদের কেমন লাগছে। লাইক, শেয়ার, কমেন্ট করতেও ভুলবেন না। দয়া করে ভুলবেন না সাবস্ক্রাইব করতে চ্যানেলটি। তাহলে শুরু করা যাক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দেনা পাওনা শেষ অংশ। এই ঘটনার পরে মেয়েকে বাড়ি আনবার প্রস্তাব কারো মুখে আসে না। কেবল রামসুন্দর ভাবলেন, সেসব কুটুম্বিতার সংকোচ আমাকে আর শোভা পায় না। মর্মাহতভাবে অনেকক্ষণ চুপ করে থেকে অবশেষে মৃদুস্বরে কথাটা পারলেন। রায়বাহাদুর কোনো কারণ মাত্র উল্লেখ না করে বললেন, সে এখন হচ্ছে না। এই বলে তিনি কাজের অছিলায় অন্য স্থানে চলে গেলেন। রামসুন্দর মেয়ের কাছে মুখ না দেখিয়ে কম্পিত হাতে কয়েকখানি নোট চাদরের প্রান্তে বেঁধে বাড়ি ফিরে গেলেন। মনে মনে প্রতিজ্ঞা করলেন, যতদিন না সমস্ত টাকা শোধ করে দিয়ে অসংকোচে কন্যার ওপরে দাবি করতে পারবেন, ততদিন আর বেয়ার বাড়ি আসবেন না। বহুদিন গেল, নিরুপমা লোকের ওপর লোক পাঠায়, কিন্তু বাপের দেখা পায় না। অবশেষে অভিমান করে লোক পাঠানো বন্ধ করল। তখন রামসুন্দরের মনে বড় আঘাত লাগলো, কিন্তু তবু গেলেন না। আশ্বিন মাস আসলো। রামসুন্দর বললেন, এবার পূজার সময় মাকে ঘরে আনবই, নইলে আমি খুব একটা শক্ত রকম শপথ করলেন। পঞ্চমী কি ষষ্ঠীর দিনে আবার চাদরের প্রান্তে গুটি কতক নোট বেঁধে রামসুন্দর যাত্রার উদ্যোগ করলেন। 5 বৎসরের এক নাতি এসে বলল, দাদা, আমার জন্য গাড়ি কিনতে যাচ্ছিস? বহুদিন থেকে তার ঠেলা গাড়িতে চড়ে হাওয়া খাওয়ার শখ হয়েছে, কিন্তু কিছুতেই তা মেটার উপায় হচ্ছে না। 6 বৎসরের এক নাতনি এসে কাঁদতে কাঁদতে বলল, পূজার নিমন্ত্রণে যাওয়ার মতো তার একখানিও ভালো কাপড় নাই। রামসুন্দর তা জানতেন এবং সে সম্বন্ধে তামাক খেতে খেতে বৃদ্ধ অনেক চিন্তা করেছেন। রায়বাহাদুরের বাড়ি যখন পূজার নিমন্ত্রণ হবে, তখন তার বধূগণকে অতি যৎসামান্য অলঙ্কারে অনুগ্রহপাত্র দরিদ্রের মতো যেতে হবে। এ কথা স্মরণ করে তিনি অনেক দীর্ঘশ্বাস ফেলেছেন, কিন্তু তার ললাটের বার্ধক্য রেখা তাতে গভীরতর অঙ্কিত হওয়া ছাড়া আর কোনো ফল হয় নাই। দৈন্যপীড়িত গৃহের ক্রন্দনধ্বনি কানে নিয়ে বৃদ্ধ তার বিয়াই বাড়িতে প্রবেশ করলেন। আজ তার সে সংকোচ ভাব নাই। দ্বাররক্ষী এবং ভৃত্যদের মুখের দিকে সে চকিত সলজ্জ দৃষ্টিপাত দূর হয়ে গেছে, যেন নিজের বাড়িতে প্রবেশ করলেন। শুনলেন রায়বাহাদুর ঘরে নেই। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। মনের উচ্ছ্বাস সংবরণ করতে না পেরে রামসুন্দর কন্যার সঙ্গে সাক্ষাৎ করলেন। আনন্দে 2 চোখ দিয়ে জল পড়তে লাগলো।
বাপও কাঁদে, মেয়েও কাঁদে, দুইজনে কেউ আর কথা বলতে পারে না। এমন করে অনেকক্ষণ গেল। তারপর রামসুন্দর বললেন, এবার তোকে নিয়ে যাচ্ছি মা, আর কোনো গণ্ডগোল নেই। এমন সময়ে রামসুন্দরের বড় ছেলে হরমোহন তার দুটি ছোট ছেলেকে সঙ্গে নিয়ে হঠাৎ ঘরে প্রবেশ করলেন। পিতাকে বললেন, বাবা, আমাদের তবে এবার পথে ভাসালে? রামসুন্দর হঠাৎ অগ্নিমূর্তি হয়ে বললেন, তোদের জন্য কি আমি নরকগামী হব? আমাকে তোরা আমার সত্য পালন করতে দিবি না? রামসুন্দর বাড়ি বিক্রি করে বসে আছেন। ছেলেরা কিছুতে না জানতে পায় তার অনেক ব্যবস্থা করেছেন, কিন্তু তবু তারা জেনেছে দেখে তাদের প্রতি হঠাৎ অত্যন্ত রেগে এবং বিরক্ত হয়ে উঠলেন। তার নাতি তার দুই হাঁটু সবলে জড়িয়ে ধরে মুখ তুলে বলল, দাদা, আমাকে গাড়ি কিনে দিলে না? নতশির রামসুন্দরের কাছে বালক কোনো উত্তর না পেয়ে নীরুর কাছে গিয়ে বলল, পিসিমা, আমাকে একখানা গাড়ি কিনে দেবে? নিরুপমা সমস্ত ব্যাপার বুঝতে পেরে বলল, বাবা, তুমি যদি আর এক পয়সা আমার শ্বশুরকে দাও, তাহলে আর তোমার মেয়েকে দেখতে পাবে না, এই তোমার গা ছুঁয়ে বললুম। রামসুন্দর বললেন, ছি মা, অমন কথা বলতে নেই। আর এ টাকাটা যদি আমি দিতে না পারি, তাহলে তোর বাপের অপমান, আর তোরও অপমান। নীরু বলল, টাকা যদি দাও তবেই অপমান? তোমার মেয়ের কি কোনো মর্যাদা নেই? আমি কি কেবল একটা টাকার থলি? যতক্ষণ টাকা আছে ততক্ষণ আমার দাম? না বাবা, এ টাকা তুমি আমাকে অপমান করো না, এ টাকা দিয়ে তুমি আমাকে অপমান করো না। তাছাড়া আমার স্বামী তো এ টাকা চান না। রামসুন্দর বললেন, তাহলে তোমাকে যেতে দেবে না মা? নিরুপমা বলল, না দেয় তো কী করবে বলো? তুমিও আর নিয়ে যেতে চেয়েও না। রামসুন্দর কম্পিত হাতে নোট বাঁধা চাদরটি কাঁধে তুলে আবার চোরের মতো সকলের দৃষ্টি এড়িয়ে বাড়ি ফিরে গেলেন। কিন্তু রামসুন্দর এই যে টাকা এনেছিলেন এবং মেয়ের নিষেধে সে টাকা না দিয়েই চলে গিয়েছেন, সে কথা গোপন রইল না। কোনো স্বভাব কৌতূহলী দ্বার লগ্ন কর্ণ দাসী নীরুর শাশুড়িকে এই খবর দিল। শুনে তার আর আক্রোশের সীমা রইল না। নিরুপমার পক্ষে তার শ্বশুরবাড়ি সরসজ্জা হয়ে উঠল। এদিকে তার স্বামী বিয়ের অল্পদিন পরেই ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে দেশান্তরে চলে গিয়েছে এবং পাছে সংসর্গ দোষে হীনতা শিক্ষা হয়, এই অজুহাতে সম্প্রতি বাপের বাড়ির আত্মীয়দের সঙ্গে নীরুর সাক্ষাৎকার সম্পূর্ণ নিষিদ্ধ হয়েছে। এই সময়ে নীরুর একটা গুরুতর অসুখ হলো, কিন্তু সেজন্য তার শাশুড়ির সম্পূর্ণ দোষ দেওয়া যায় না। শরীরের প্রতি সে অত্যন্ত অবহেলা করত। কার্তিক মাসের হিমের সময় সমস্ত রাত মাথায় দরজা খোলা, শীতের সময় গায়ে কাপড় নাই, আহারের নিয়ম নাই। দাসীরা যখন মাঝে মাঝে খাবার আনতে ভুলে যেত, তখন যে তাদের একবার মুখ খুলে স্মরণ করিয়ে দেওয়া, তাও সে করত না। সে যে পরের ঘরের দাস দাসী এবং কর্তা গৃহিণীদের অনুগ্রহের ওপর নির্ভর করে বাস করছে, এই সংস্কার তার মনে বদ্ধমূল হচ্ছিল। কিন্তু এরূপ ভাবটাও শাশুড়ির সহ্য হতো না। যদি আহারের প্রতি বধূর কোনো অবহেলা দেখতেন,
তবে শাশুড়ি বলতেন, নবাবের বাড়ির মেয়ে কিনা, গরিবের ঘরের অন্ন ওর মুখে রোচে না। কখনো বা বলতেন, দেখো না একবার, ছিঁড়ি হচ্ছে দেখো না, দিনে দিনে যেন পোড়া কাঠ হয়ে যাচ্ছে। রোগ যখন গুরুতর হয়ে উঠল তখন শাশুড়ি বললেন, ওর সমস্ত ন্যাকামি। অবশেষে একদিন নীরু সবিনয়ে শাশুড়িকে বলল, বাবাকে আর আমার ভাইদের একবার দেখব মা। শাশুড়ি বললেন, কেবল বাপের বাড়ি যাবার ছল। কেউ বললে বিশ্বাস করবে না, যেদিন সন্ধ্যার সময় নীরুর শ্বাস উপস্থিত হলো সেদিন প্রথম ডাক্তার দেখল, এবং সেই দিন ডাক্তারের দেখা শেষ হলো। বাড়ির বড় বউ মরেছে, খুব ধুম করে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হলো। প্রতিমা বিসর্জনের সমারোহ সম্বন্ধে জেলার মধ্যে রায়চৌধুরীদের যেমন লোকবিখ্যাত প্রতিপত্তি আছে, বড় বউয়ের সৎকার সম্বন্ধে রায়বাহাদুরদের তেমনি একটি খ্যাতি রটে গেল। এমন চন্দন কাঠের চিতা এ মুলুকে কেউ কখনো দেখেনি। এমন ঘটা করে শ্রাদ্ধ কেবল রায়বাহাদুরদের বাড়িতেই সম্ভব, এবং শোনা যায় এতে তাদের কিঞ্চিত ঋণও হয়েছে। রামসুন্দরকে সান্ত্বনা দিবার সময় তার মেয়ের যে কিরূপ মহাসমারোহে মৃত্যু হয়েছে সকলেই তার বহুল বর্ণনা করল। এদিকে ডেপুটি ম্যাজিস্ট্রেটের চিঠি এলো, আমি এখানে সমস্ত বন্দোবস্ত করে নিয়েছি, অতএব অবিলম্বে আমার স্ত্রীকে এখানে পাঠাবে। রায়বাহাদুরের মহিষী লিখলেন, বাবা, তোমার জন্য আর একটি মেয়ের সম্বন্ধ করেছি, অতএব অবিলম্বে ছুটি নিয়ে এখানে আসবে। এবারে 20,000 টাকা পণ এবং হাতে হাতে আদায়। শুধু দর্শক শ্রোতা, শেষ হলো কবিগুরু রবীন্দ্রনাথের লেখা বিখ্যাত একটি ছোট গল্প, দেনা পাওনা। শুধু দর্শক শ্রোতা, আগামী ভিডিওতে আবার একটি অসাধারণ ছোট গল্প নিয়ে আপনাদের নিকট হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, চলতে থাকুক গল্প গেলা গোগ্রাসে। ধন্যবাদ।